আচ্ছা, দেখো আমরা আব্বাসীয় আমল পড়েছি না? জি আব্বাসীয় আমল পড়েছি, তো এই মধ্যখানে আরো কিছু বিষয় ছিল আব্বাসীয়দের সময়কার, যেগুলো আমরা পড়ি নাই। কয়েকটা বংশ আছে, আমি আগের ক্লাসে বলেছিলাম, বার্মাকি বংশ, বুয়াইদ বংশ। এই বংশগুলো আব্বাসীয়দের আমলের, এবং তারাই মূলত আব্বাসীয়দের ক্ষমতায় বসিয়েছিল সর্বতোভাবে। আর ওই দুইটা বংশ, একটা প্রশ্ন থাকে যে বার্মাকিতের উত্থান পতন কিভাবে হয়েছিল, আরেকটা প্রশ্ন থাকে বুয়াইদ বংশের উত্থান পতনের একটি লিপিচিত্র লিখো। 2014 থেকে 2017 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কি শুনতে পাচ্ছ মোমো? হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম, যে দুইটা বংশ আছে, এই দুই বংশের কাহিনীটা আমরা পরে পড়ব। তো যেহেতু আব্বাসীয় বংশটা আমরা শেষ করেছি, আব্বাসীয় বংশ শেষ করেছি, যার ফলে এই বংশের পতনের কারণ 17 সালে আসে নাই, 18 তো হয় নাই, 19-20 সম্ভাবনা আছে, যার জন্য এই প্রশ্নটা তোমাদের তৈরি করেছি। এবার দেখো, সমস্যার কারণে আব্বাসীয় বংশের পতনের কারণ। হ্যাঁ মোমো দেখা যাচ্ছে, ঠিক আছে মোমো, ঠিক আছে, তাই বা আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই, শুনলেই হবে। আমি তোমাকে দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। দেখো, এবার দেখো আব্বাসীয় বংশের পতনের কারণগুলো কি ছিল। এই আব্বাসীয়রা উমাইয়াদের ধ্বংস করে, হত্যা করে খিলাফত প্রতিষ্ঠা করেছিল। আবুল আব্বাস আর সফা নামটা হয়তো মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে এই মুহূর্তে মনে হয়ে যাবে। আবুল আব্বাস আর সফা, যিনি এই 750 সালে উমাইয়াদের পরাজিত করে আব্বাসীয় শাসনের ভিত্তি রচনা করেছিল। এবং শুধু তাই না, তারা উমাইয়াদের নির্যাতনের কথা ভুলে গিয়ে, তারও যে নির্যাতন শুরু করেছিল তার চিত্র আমরা তাদের শাসকদের মধ্যে পেয়েছি। এই 750 সালে আব্বাসীয়দের শুরু হলেও শেষের দিকে এসে, এই 1258 সালে এসে তাদের পতনটা খুব সহজ হয়ে গিয়েছিল। কারণটা হলো এরকম, আব্বাসীয় শাসকদের মধ্যে আবুল আব্বাস সাফা, আল মনসুর, হারুনুর রশিদ এবং আল মামুন ছাড়া বাকি শাসকরা দুর্বল প্রকৃতির ছিলেন, অদক্ষ ছিলেন, এবং আমির উমরাদের উপর তারা বেশি আস্থা রেখেছিলেন। একে ছিল আব্বাসীয়রা পারস্য কেন্দ্রিক, বাগদাদ কেন্দ্রিক। এই বাগদাদের রাজধানী হওয়াতে বাগদাদীয় লোকদেরকেই বেশি সুযোগ সুবিধা দিতে হয়েছিল, যার ফলে খলিফাগণ দুটি বংশের উপর সবচাইতে বেশি নির্ভরশীল ছিল। একটি হলো বার্মাকি বংশ, আরেকটি হলো বুয়াইদ বংশ।
এই দুই বংশের ব্যক্তিবর্গের সহযোগিতায় যদিও আব্বাসীয়রা প্রতিষ্ঠা পেয়েছিল এবং শেষের দিকে এসে এই বংশীয় শাসকদের দাপটে শেষ যুগের খলিফাগণ ভীত সন্ত্রস্ত বা মুখাপিকি হয়েছিলেন, যার ফলে তারা শক্তভাবে কোনো প্রকার পদক্ষেপ নিতে পারে নাই। যেই আবুল সাফার দুর্দান্ত প্রতাপে উমাইয়ারা আরবীয় ভূখণ্ড ছেড়ে স্পেন, সিরিয়া, উত্তর আফ্রিকায় পলায়ন করেছিল, সময়ের বিবর্তনে সেই আব্বাসীয়রা নিজেদের আশ্রয়স্থলটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিল। তাদের পতন যুগের শাসকদের অবহেলা, নৈতিক চরিত্রের স্খলন, সর্বোপরি বিলাসিতা তাদেরকে চরমভাবে বিপর্যস্ত করেছিল। ৩৭ জন শাসকের মধ্যে আমি আগে বলেছি এই গুটি কয়েক শাসক ছাড়া বাকিরা ছিল প্রত্যেকে দুর্বল, অন্তর্দ্বন্দ্বে লিপ্ত, বিশৃঙ্খলা অনেকাংশেই তাদের পতনকে ত্বরান্বিত করেছিল। তো মূলত আব্বাসীয়দের পতন হয়েছিল দুটি ধারায়, একটি অভ্যন্তরীণ কারণ, আরেকটি হলো বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণগুলো হলো নিজেদের প্রাসাদমুখী সাম্রাজ্যের ভিতরে যে সমস্ত কারণগুলো ছিল, যে সমস্ত কারণে আব্বাসীয়রা পতনের দিকে ধাবিত হয়েছিল সেগুলো। আর বাহ্যিক দিক ছিল অভ্যন্তরীণ সহ বাইরের কিছু বিষয়াদি ছিল যেগুলোর জন্য তারা শেষ শাসনের দিকে এসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে নাই। এবার দেখো এই অভ্যন্তরীণ বিষয়গুলো মধ্যে কি ছিল। খলিফাতের অযোগ্যতা ছিল একটা, আবুল আব্বাস, হারুনুর রশিদ, আল মামুন, আল মনসুর ব্যতীত বাকি শাসকগণ অদক্ষ, বিলাসী হওয়ায়, এক অকর্মণ্য হওয়ায় তাদের পতনটা ত্বরান্বিত হয়েছিল। দ্বিতীয় নাম্বার হলো মন্ত্রীদের অদক্ষতা। আবুল আব্বাস সাফার প্রতিষ্ঠিত আব্বাসীয় বংশের শেষের দিকে খলিফাগণ যোগ্য মন্ত্রী নিয়োগ দিতে ব্যর্থ হয়েছিলেন। ভোগবিলাসে দিন যাপন করাতে স্বার্থন্বেষী এক শ্রেণীর লোক সব সময় তাদের সহযোগিতা করে শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল। পরেরটা দেখি, খলিফাদের বিলাসিতা। একে তো ছিল তারা শেষ যুগের খলিফা, অদক্ষ, মন্ত্রীদের উপর নির্ভরশীল, তার উপরে তারা প্রাসাদের বাইরের খবর রাখতেন না। তাদের মধ্যে বিলাসিতা ভাব সবচেয়ে বেশি থাকায় এবং কৃত দাসীদের সাথে অতিরিক্ত মেলামেশার ফলে তাদের রক্তের বিশুদ্ধতা নষ্ট হয়েছিল। উত্তরাধিকার নীতির অভাব ছিল। আমরা শুরু থেকে আব্বাসীয়দের মনোনয়ন পদ্ধতিতে যে ত্রুটি দেখেছি, এই ত্রুটিটা শেষের খলিফাদের ভাগ্য নির্ধারণে বিপর্যয় ডেকে এনেছিল। প্রথম দিকে খলিফাদের মনোনয়ন উত্তরাধিকারীরা মেনে নিলেও
শেষের দিকে এসে খলিফাদের মনোনয়ন সঠিক ছিল না, দায়িত্বপূর্ণ ছিল না বিদায় প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমরা আল মামুন আর আল আমিনের উত্তরাধিকার নিয়মের তোয়াক্কা না করে আব্বাসীয় খলিফারা যে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেটা পরবর্তী সময় পতন যুগের খলিফাদের প্রভাব বিস্তার করেছিল। শুধু তাই না, এই উত্তরাধিকার নীতির অভাবে আমির উমরাদের দৌরাত্মে খলিফাগণ প্রাসাদের সভাসদদের, উজিরদের দয়া দাক্ষিণ্যে পরিণত হয়েছিল, যেগুলো আব্বাসীয় শাসকদের প্রথম যুগের খলিফাদের মধ্যে ছিল না। আরেকটা বিষয় হলো সাম্রাজ্যের বিশালতা। একটি সাম্রাজ্যকে পরিচালনার জন্য যে দক্ষতা, কূটনৈতিক শিষ্টাচার, রীতিনীতি, রক্ষণাবেক্ষণ এবং যে দক্ষতা বা ক্ষমতা শাসকদের প্রয়োজন, পতন যুগের খলিফাদের সেই যোগ্যতা ছিল না। কারণ হলো আব্বাসীয় সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে এই এত বড় সাম্রাজ্যের একজন সুদক্ষ শাসক পতন যুগে বিরল ছিল। পতন যুগের শাসকরা অতিরিক্ত ভোগবিলাসে মত্ত থাকায় রাজ্যের উন্নয়নে বা সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এরপরে হলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উদ্ভব ঘটেছিল। পতন যুগের শাসকদের শাসনের দুর্বলতায় আব্বাসীয় সাম্রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের উৎপত্তি হয়েছিল, যাদের ফলে এই পতন যুগের শাসকদের পক্ষে ওই সমস্ত ক্ষুদ্র রাজবংশের উদ্ভবকে বা তাদের দমন করে সমন্বয় সাধন করে শাসন ব্যবস্থা পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। বিশেষ করে দুর্দমনীয় ইদ্রিসীয় বংশ, সাসানীয় বংশ, বুয়াইদ বংশ, সেলজুক বংশ, বার্মাকিরা, সর্বোপরি ফাতেমীয় বংশের উত্থান আব্বাসীয় শাসনকে পতনের দিকে ঠেলে দিয়েছিল। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর যদি উদ্ভব না হতো তাহলে হয়তো আরো কিছুদিন আব্বাসীয় শাসকরা শাসন কার্য পরিচালনা করতে পারত। এরপরে দেখো জাতিগত বিভেদ। আব্বাসীয় শাসন আমলে শুরু থেকেই এই সাম্রাজ্যে বিভিন্ন জাতি, বর্ণ, গোষ্ঠীর লোক বসবাস করেছিল বা করেছে। প্রথম যুগের শাসকদের নৈতিকতা, দক্ষতা, নিপুণতা, চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি আব্বাসীয় শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করলেও পরবর্তী সময়ের শাসকদের চারিত্রিক দুর্বলতা, অদক্ষতা, মানসিক পরিবর্তনশীলতা, আরব, অনারব, মুসলিম, অমুসলিম, এই যে জাতিগোষ্ঠীর বসবাস তাকে সমন্বয় করে রাখা সম্ভব হয়নি, যার ফলে আব্বাসীয় শাসকগণ প্রথম দিকে একটি সংঘবদ্ধ জাতি গঠনের সমর্থ হলেও পতন যুগের খলিফারা
এই জাতি গঠনে ব্যর্থতার পরিচয় দিয়েছিল, যার পরিণতি তাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এরপরে দেখি আমরা তুর্কি জনগোষ্ঠীর প্রাধান্য। আমি তোমাদের আগেই বলেছি যে আব্বাসীয়রা মধ্যপ্রাচ্যে, পারস্যের তাদের প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল তুর্কি বাহিনী, তুর্কি জনগোষ্ঠী, তুরস্কের অধিবাসীরা, তুরস্কের সেনাবাহিনীরা, যার ফলে এই তুর্কি জনগোষ্ঠী একটা সময়ে এসে এতটাই প্রভাবশালী হয়ে পড়ে, এতটাই ক্ষমতাশালী হয়ে পড়েছিল যে পতন যুগের শাসকদের পক্ষে তাদেরকে দমন করা বা আয়ত্তে আনা সম্ভব হয়নি। ফলে তুর্কিদের প্রাধান্য, ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল যে পতন যুগের শাসকদের পক্ষে দমন করা তো সম্ভব হয়নি, বরঞ্চ তারাই তাদের পতনের রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এরপরেও বলি, তুর্কিদের সাহায্যেই, সর্বত সহযোগিতাই আব্বাসীয়রা প্রতিষ্ঠা পেলেও পতন যুগের শাসকদের প্রতি অনীহা, অনাস্থা, অবিশ্বাস তাদেরকে বিব্রত করেছিল। এরপরে দেখো ধর্মীয় সম্প্রদায়ের উত্থান। এতদিন যাবৎ আব্বাসীয় শাসক আবুল আব্বাস থেকে শুরু করে আমরা যদি বলি আল মামুন পর্যন্ত কিছুটা ধারাবাহিকতা বজায় থাকলেও ধর্মীয় সম্প্রদায়ের মতভেদ বা উত্থান ঘটেনি। তাদের দক্ষতার ফলে ওই সমস্ত ধর্মীয় সম্প্রদায় নিজেদের মত প্রকাশের কোনো প্রকার সুযোগ পায়নি। কিন্তু পতন যুগে এসে আব্বাসীয়দের খলিফাগণের দুশ্চরিত্রের কারণে, অবহেলার কারণে, অদক্ষতার কারণে শিয়া, সুন্নি, মুতাজিলা, কারামাতিয়া, ইসমাইলিয়া ইত্যাদি ধর্মীয় সম্প্রদায় উত্থান ঘটে। তাদের এই মতভেদ আব্বাসীয় শাসনটাকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছিল। অসহযোগিতার জন্য আব্বাসীয়দের পতন ঘটেছিল। সামন্ত প্রথা আরেকটি কারণ ছিল। আমরা দেখেছি যে আব্বাসীয়রা কেন্দ্রীয় শাসন এবং প্রাদেশিক শাসন নামে সরকার গঠন করেছিলেন। প্রাদেশিক সরকার কারা ছিল? সীমান্তে, দেশের সীমান্তবর্তী অঞ্চলে একজন সামন্ত প্রধান নিয়োগ করে তার অধীনে কেন্দ্রীয় কোষাগার এবং সেনাবাহিনী নিয়োগের একটি ক্ষমতা দেওয়া হয়েছিল। কালে ভদ্রে বা পট পরিবর্তনে বা সময়ের বিবর্তনে ওই সমস্ত সামন্ত প্রধানগণ সময় এবং সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। পতন যুগে খলিফাদের আর্থিকভাবে বিপদে ফেলেছিলেন, সৈন্য না দিয়ে জটিলতা তৈরি করেছিলেন। উপরন্ত তারা নিজেরাই স্বাধীন সার্বভৌম অঞ্চল হিসাবে ঘোষণা দিয়ে নিজেরাই শাসন ক্ষমতা হাতে নিয়েছিলেন। তাদেরকে দমন করা, তাদেরকে বহিষ্কার করা বা তাদের পতন ঘটানো পতন যুগের শাসকদের পক্ষে সম্ভব হয় নাই। বিদায় তাদের পতনটা খুব দ্রুত হয়েছিল। সামরিক শক্তির প্রতি অবহেলা ছিল আব্বাসীয় শাসকদের পতনের অন্যতম কারণ। আল মামুনের পরে কোনো শাসকই সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য বা এই বাহিনীকে
শক্ত অবস্থানে রাখার জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই। উপরন্তু তারা ভোগ বিলাসে, প্রাসাদে, জ্ঞান বিজ্ঞানের প্রতি এতটাই জোর দিয়েছিল যে শেষ মুহূর্তে অস্তিত্বের প্রশ্নে সামরিক বাহিনীর সহযোগিতা পাওয়া যায়নি। কারণ হলো তারা সামরিক বাহিনীটাকে ওইভাবে গড়ে তুলতে পারেন নাই। এরপরে দেখো প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রদান। আমি আগে বলেছি তোমাদের, সামন্ত প্রভুগণ, সামন্ত প্রধানগণ নিজেদের হাতে সামরিক ক্ষমতা পেয়ে, অর্থনৈতিক আয় ব্যয়ের দায়িত্ব পেয়ে এতটাই প্রাচুর্যে পরিপূর্ণতা লাভ করেছিল যে পতন যুগের খলিফাদের সাহায্যার্থে তেমন কিছু করার বা করার ইচ্ছা প্রকাশ করে নাই, অথবা নিজেরা ইচ্ছা করেই তাদেরকে সহযোগিতা করেন নাই। কারণ হলো একটাই, এতদিন যাবৎ নিজের ক্ষমতা, নিজের আদায়কৃত অর্থ নিজে ব্যবহার করে যে লোভ, যে স্বাদ তারা পেয়েছিল, এই পতন যুগে এসে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের প্রতিষ্ঠার জন্য নিজেরাই শাসক বনে যাবেন, এইরূপ চিন্তা চেতনা থেকে তারা পতন যুগের খলিফাদের কোনো প্রকার সহযোগিতা করে নাই। এই প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রদান করা আব্বাসীয় শাসকদের মারাত্মক ভুল ছিল। যদি তারা এই প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রদান না করে সামরিক এবং অর্থনৈতিক আয় ব্যয়ের হিসাব, দায় দায়িত্ব কেন্দ্রীয় কোষাগারে থাকতো, তাহলে এই পতন যুগে অর্থের অভাব হতো না, সেনাবাহিনীর অভাব হতো না, যার ফলে তারা পতনের যুগে এসে ওই প্রাদেশিক শাসনকর্তাদের উপর নির্ভরতার কারণে প্রাদেশিক শাসনকর্তারা সময় এবং সুযোগ কাজে লাগিয়েছিল, যার ফলে তাদের পতনটা অতি দ্রুত ত্বরান্বিত হয়েছিল। এরপরে দেখো অর্থনৈতিক বিপর্যয়। আমি প্রথমে বলেছি যে খলিফাদের বিলাস জীবনযাপনের ফলে পতন যুগের খলিফাদের সময়ে এসে রাজকোষ শূন্যতার সৃষ্টি হয়েছিল। রাজকোষে অর্থের অভাবে সময় মতো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই বিধায় আব্বাসীয় পতনকে রোধ করা সম্ভব হয়নি। খলিফাগণের উদাসীনতা, খলিফাদের ভোগবিলাসে এতটাই ব্যয় হয়েছিল যে ন্যূনতম সাহায্য সহযোগিতা দিয়ে সেনাবাহিনীকে ভরণ পোষণ করা পতন যুগের শাসকদের পক্ষে সম্ভব হয় নাই বিধায় তাদের পতনের পথটা সুগম করেছিল। সর্বশেষে যদি বলি আমির ওমরাদের অসহযোগিতা। আব্বাসীয় খলিফা আবুল আব্বাস থেকে শুরু করে আল মামুন পর্যন্ত প্রত্যেক খলিফার অধীনে আমির ওমরারা ছিল অনুগত এবং তাদের বশ্যতায় বশীভূত। কিন্তু এর পরে এসে দুর্বল খলিফাদের আমলে এসে প্রত্যেকটা আমির ওমরাই হয়ে উঠেছিল খলিফার ডান হস্ত, বাম হস্ত, যাই বলি আমরা, যার ফলে পতন যুগের সময়ে ওই সকল আমির উমরারা খলিফাদের সহযোগিতা না করায় তাদের পথ, তাদের সাম্রাজ্য, তাদের আশা আকাঙ্ক্ষা পর্যবসিত হয়েছিল। একটা বংশের উত্থান যতটা সহজ হয়েছিল, পতন তার চেয়েও মর্মান্তিক হয়েছিল। এই আব্বাসীয় বংশের পতনের যে কারণগুলো বলা হলো, এই কারণগুলো এতটাই বিপর্যয় ডেকে এনেছিল আব্বাসীয়দের জন্য
সর্বশেষ হালাকু খানের বাগদাদ আক্রমণের মধ্য দিয়ে তাদের শেষ পরিণতি ঘটেছিল। এক সময় আব্বাসীয়রা উমাইয়াদের কবর পর্যন্ত জুতা পেটা করেছিল। সেই আব্বাসীয়রাই কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে এই 750 থেকে শুরু করে 1258 সালে এসে তাদের পতনটা এমনই হয়েছিল, উমাইয়াদের পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আব্বাসীয়রা পালিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারে নাই। তোমরা জানো আব্বাসীয়রা বসবাস করতে বাগদাদের রাউন্ড বিল্ডিং এ, গোলাকার ইমারতে, গোলাকার রাজধানী ছিল, যার ফলে হালাকু খানের আক্রমণে পুরো বাগদাদ, ওই শহর, ওই নালা, প্রাসাদ রক্তে রঞ্জিত হয়েছিল। হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছিল। জীবিত কোনো লোক ওই সময় ছিল কিনা সন্দেহ। ঐতিহাসিকদের বর্ণনায় দেখা যায়, তারা বিভিন্ন সময় বর্ণনা করেছেন যে আব্বাসীয়দের রক্তে বাগদাদ থেকে শুরু করে দোজলা ফোরাত নদী পর্যন্ত রঞ্জিত হয়েছিল। যেই আব্বাসীয়রা উমাইয়াদের ধ্বংসযজ্ঞ সাধন করে ক্ষমতায় এসেছিল, সময়ের পরিবর্তনে সেই আব্বাসীয়রাই কালের বিবর্তনে নিঃশেষ হয়ে গিয়েছিল। এবার দেখো, বাহ্যিক কিছু কারণ ছিল। এই বাহ্যিক কারণগুলো এবং অভ্যন্তরীণ কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ, একে অপরের পরিপূরক। এখানে সবগুলি বলা হয়েছে, দেওয়া আছে। এর মধ্যে কিছু কিছু হয়তো পাবে নতুন করে, যেমন বাইজেন্টাইনদের আক্রমণ, কিছু স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা, হালাকু খানের আক্রমণ, আর বাকিগুলো এই 14টা পয়েন্টের মধ্যে আছে। তো আমরা যেই আব্বাসীয়দের এত প্রশংসা এর আগের ক্লাসও করেছি, তারা শিক্ষা দীক্ষায়, জ্ঞান গরিমায়, প্রাচুর্যে ইসলামের ভিত্তি রচনা করেছিল, এটা যেমন সত্য, কালের বিবর্তনে এই হালাকু খানের আক্রমণে আবার বিলীন হয়ে গিয়েছিল। এই আব্বাসীয়দের পতনের কারণটা শুধু আমরা জানলাম, এর ফলাফলটা যদি সময় সুযোগ হয় তাহলে আমরা আরেক ক্লাসে বলবো। এবার দেখো, এই পতনের কারণগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য সম্ভবত 16 থেকে 18 পর্যন্ত এই প্রশ্নটি আসে নাই, যার ফলে যদি পরিস্থিতি পরিবেশ ভালো হয়ে যায়, যদি টেবিলে বসে পরীক্ষা দিতে পারো, তাহলে এই প্রশ্নটি থাকার সমূহ সম্ভাবনা আছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, আমরা ঘরে বসে দোয়া করি খুব দ্রুতই করোনা চলে যাক, আমরা একসাথে আবার বসে ক্লাস নেব, পরীক্ষা দিব ইত্যাদি। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কিছু প্রশ্ন দিব পরীক্ষার জন্য, প্রস্তুতি নিয়ে রাখবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। বলো স্যার, আমাদের যে আরগুলা ক্লাস হচ্ছে না, মানে ওই যে রাষ্ট্রবিজ্ঞান, বলো। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হচ্ছে না, ইতিহাস ক্লাস হচ্ছে না, এগুলা। রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা হবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। ওটা হলো নাম জাকির হোসেন খান,
চিনো তো স্যারকে? জাকির না, খান? হ্যাঁ, জাকির স্যারকে তো চিনি না। জাকির খান। আমি তুমি এটা লিখো একটু, আমি দিচ্ছি তোমাকে। এই খাতা আছে পাশের সাথে? জি স্যার আছে। আছে, দেখো তো। হ্যাঁ, আমি খালি দিয়ে দিচ্ছি তোমাকে, ওটা এটাতে সার্চ দিলে পেয়ে যাবে। আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ, সময়ের জন্য মেসেঞ্জারে পাঠিয়ে দেব। রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা উনি নিচ্ছেন, হ্যাঁ, তো তোমাদেরকে লিঙ্কে সে যোগাযোগ করবে। আর যেদিন ক্লাস, সে আচ্ছা এর স্যার। আগের দিন আমি তোমাদের জানিয়ে দেব যে এতটায় ক্লাস আছে, তোমরা যোগদান করবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আমরা তাহলে না বাগানে, স্যার। হ্যাঁ, এই তোমাদের একটা ক্লাস আমাদের ম্যাডাম নেবেন, হুম, কানিজ জি সালমা। স্যার। যেদিন ক্লাস নেবে তার আগে আমাকে বললে আমি জানিয়ে দেব। ঠিক আছে? জি হ্যাঁ, ভালো থেকো, শান্তিতে থাকো, মুখ বেঁধে স্যার। থাকবে, বাইরে যাবে না, ঘরে বসে নামাজ পড়ো, দোয়া করো, যাতে খুব দ্রুত এই করোনা আমাদের মস্তিষ্কে চলে যায়। ঠিক আছে? আসসালামু আলাইকুম।